নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিনম্র শ্রদ্ধা জানাই কবির জন্মদিনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সৃষ্টি রঞ্জনার পথ চলা শুরু হয়েছিল। এই ৬১তম পর্ব জুড়ে আপনারা যারা আমাদের সঙ্গে থেকেছেন তাদের সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করেছে। তাদের সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা, আন্তরিক কৃতজ্ঞতা। কবির জন্মদিনে আমরা শ্রদ্ধার ডালি সাজিয়েছি কবিপত্নী মৃণালিনীকে লেখা কবির চিঠি দিয়েই। এই চিঠিগুলো কবি শাহজাদপুর থেকে তার আদরের ছুটিকে লিখেছিলেন। শেষের কবিতার নায়ক অমিত রায়কে দিয়ে রবীন্দ্রনাথ বলিয়েছিলেন, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন একে নতুন করে সৃষ্টি করতে হয়। কবি জানতেন দাম্পত্যের ললিত কলা রীতিকে, শুধু জানতেন না, এই সম্বন্ধে তিনি সর্বদা সচেতন আর সক্রিয় থাকতেন। সংসার জীবনের নিত্য নবীনতার এই স্বাদে, এই বৈচিত্র্যে কবির জীবন ছিল পূর্ণ। তাদের অপূর্ণ ১৯ বছরের দাম্পত্য জীবনের রসলালিত্যকে তিনি প্রকাশ করেছেন নবরে নব নিতুই নব। ভাই ছুটি। আজ সকালে এই অঞ্চলের প্রধান গণৎকার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সমস্ত সকালবেলাটা সে আমাকে জ্বালিয়ে গেছে। বেশ গুছিয়ে লিখতে বসেছিল, বকে বকে আমাকে কিছুতেই লিখতে দিলে না। আমার রাশি এবং লগ্ন শুনে গুণে কি বললে জানো? আমি সুবেশী, সুরূপ, রংটা সাদায় মেশানো শ্যামবর্ণ, খুব ফুটফুটে গৌরবর্ণ নয়। আশ্চর্য, কি করে গুণে বলতে পারলে বলো দেখি? তারপরে বললে, আমার সঞ্চয় বুদ্ধি আছে, কিন্তু আমি সঞ্চয় করতে পারবো না। খরচ অজস্র করবো, কিন্তু কৃপণতার অপবাদ হবে। মেজাজটা কিছু রাগী। এটা বোধ হয় আমার তখনকার মুখের ভাবখানা দেখে বলেছিল। আমার ভারজাটি বেশ ভালো, ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে আমার। আমি যাদের উপকার করব তারাই আমার অপকার করবে। ৬০-৬২ বৎসরের বেশি আমি বাঁচব না। যদি বা কোনো মতে সে বয়স কাটাতে পারি, তবু ৭০ কিছুতেই বেরোতে পারবো না। শুনে তো আমার ভারী ভাবনা ধরিয়ে দিয়েছে। এই তো সব ব্যাপার। যা হোক, তুমি তাই নিয়ে যেন বেশি ভেবো না। এখনো কিছু না হোক ৩০-৪০ বৎসর আমার সংসর্গ তুমি পেতে পারবে। ততদিনে সম্পূর্ণ বিরক্ত না ধরে গেলেই বাঁচি। আমার ঠিকুচিটা সঙ্গে থাকলেই তাকে একবার দেখানো যেতে পারত। সেটা তো আবার প্রিয়বাবুর কাছে আছে। সে বললে, বর্তমানে আমার ভালো সময় চলছে, বৃহস্পতির দশা, ফাল্গুন মাসে রাহুর দশা পড়বে। ভালো অবস্থা কাকে বলে তা তো আমি ঠিক বুঝতে পারিনি। রবি। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা। ভাই ছুটি। আচ্ছা, আমি যে তোমাকে এই শাহজাদপুরের সমস্ত গোয়ালার ঘর মন্থন করে উৎকৃষ্ট মাখন মারা ঘৃত সেবার জন্য পাঠিয়ে দিলুম, তৎসম্বন্ধে কোনো রকম উল্লেখ মাত্র যে করলে না, তার কারণ কি বলো দেখি? আমি দেখছি অজস্র উপহার পেয়ে পেয়ে তোমার কৃতজ্ঞতা বৃত্তিটা ক্রমেই অসাড় হয়ে আসছে। প্রতি মাসে নিয়মিত ১৫ সের করে ঘি পাওয়া তোমার এমনি স্বাভাবিক মনে হয়ে গেছে, যেন বিয়ের পূর্বে থেকে তোমার সঙ্গে আমার এইরকম কথা নির্দিষ্ট ছিল। তোমার ভোলার মা আজকাল যখন শয্যাগত, তখন এই ঘি বোধহয় অনেক লোকের উপকারে লাগছে। ভালোই তো, একটা সুবিধা। ভালো ঘি চুরি করে খেয়ে চাকরগুলোর অসুখ করবে না।
আমার আম প্রায় ফুরিয়ে এসেছে। এবারে মনে হলো যেন দু জাতের আম ছিল। এক রকমের আম খুব ভালো ছিল, অন্যটাও মন্দ নয়, কিন্তু তেমন ভালো না। দুটো একটা পচেও গেছে। যা হোক, ঠিক একটি হপ্তা তো চলে গেল। আমার আহার দেখে এখানকার লোকে খুব আশ্চর্য হয়ে গেছে। আমি ভাত খাইনি শুনে এরা মনে করে আমি যেন অনাহারে তপস্যা করছি। আটার রুটি যে ভাতের চতুর্গুণ খাদ্য তা এদের কিছুতেই ধারণা হয় না। যে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসে সেই একবার করে আমার আহারের কথা তুলে আশ্চর্য প্রকাশ করেছে। সাজাদপুর নয় কথাটা রাষ্ট্র হয়ে গেছে। ভাত ছেড়ে দিয়েছি বলে সবাই আমাকে ভারী ধার্মিক মনে করে। আমার কুষ্টিতে লেখা আছে কিনা যে বিনা চেষ্টা আমার যশ এবং আর দুই একটা জিনিস হবে। সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনে জানে। ভাই ছুটি। আজ আমার প্রবাস ঠিক 1 মাস হলো। আমি দেখেছি যদি কাজের ভিড় থাকে তাহলে আমি কোনো মতে 1 মাস কাল বিদেশে কাটিয়ে দিতে পারি। তারপর থেকে বাড়ির দিকে মন টানতে থাকে। কাল সন্ধ্যের সময় এখানে বেশ একটু রীতিমতো ঝড়ের মতো হয়ে গেছে। বাতাসের গর্জনে অনেকক্ষণ ঘুমোতে দেয়নি। তোমাদের ওখানেও বোধহয় এ ঝড়টা হয়ে গেছে। কাল দিনের বেলাও খুব বৃষ্টি হয়ে গেছে। নদীর জলও অনেকখানি বেড়ে উঠেছে। শস্যের ক্ষেত সমস্তই জলে ডুবে গেছে। জল আর 1 ফুট বাড়লেই আমাদের বাগানের কাছে আসে। যেদিকে চেয়ে দেখি খানিকটা ডাঙা খানিকটা জল। মেয়েরা আপনার বাড়ির সামনের জলেই বাসন মাজা এবং অন্যান্য নিত্যক্রিয়া সম্পন্ন করছে। সভ্যতার অনুরোধে শরীর যতখানি কাপড়ে আবৃত থাকা উচিত তার চেয়েও আঙুল 4-5 উপরে কাপড় তুলে মেয়ে পুরুষ সকলেই রাস্তা দিয়ে চলেছে। গরমিকালে এখানে যেমন জলকষ্ট, বর্ষাকালে ঠিক তার উল্টো। আমাদের তেতলাতেও বোধহয় বৃষ্টি হলে কতকটা এই রকমের দৃশ্যই দেখা যায়। বারান্দায় যে পরিমাণে জল দাঁড়ায় তাতে বোধহয় অনায়াসে চৌকাঠের কাছে বসে স্নান, বাসন মাজা প্রভৃতি চলে যায়। বর্ষাকালে যদি এই উপায় অবলম্বন করো তাহলে তোমার অনেকটা পরিশ্রম বেঁচে যায়। আজকাল তুমি দুবেলা খানিকটা করে ছাতে পায়চারি করে বেড়াচ্ছ কিনা আমাকে বলো দেখি, এবং অন্যান্য সমস্ত নিয়ম পালন হচ্ছে কিনা তাও জানাবে। আমার খুব সন্দেহ হচ্ছে তুমি সেই কেদারাটার উপর পা ছড়িয়ে বসে একটু একটু করে পা দোলাতে দোলাতে দিব্যি আরামে নভেল পড়ছো। তোমার যে মাথা ধরতো এখন কিরকম আছে? রবি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। ভাই ছুটি। আজ যদি বিরাহিমপুরের পেশকার সেখানকার ফটিক মজুমদারের মোকদ্দমায় প্রতিবাদী পক্ষের উকিল তার বক্তৃতায় আমাদের বিরুদ্ধে কি কি কথা বলেছে বিবৃত করে যদি একখানি চিঠি না লিখত, তাহলে ডাকে আমার একখানিও চিঠি আসতো না। আর আমি এতক্ষণ বসে বসে ভাবতুম আজ এখনো ডাক এলো না বুঝি। তোমাদের মতো এত অকৃতজ্ঞ আমি দেখিনি। পাছে তোমাদের চিঠি পেতে একদিন দেরি হয় বলে কোথাও যাত্রা করবার সময় আমি একদিনে উপরি উপরি 3টে চিঠি লিখেছি। কিন্তু আজ থেকে নিয়ম করলুম চিঠির উত্তর না পেলে আমি চিঠি লিখব না। এরকম করে চিঠি লিখে লিখে কেবল তোমাদের অভ্যাস খারাপ করে দেওয়া হয়। আর এতে
তোমাদের মনেও একটুখানি কৃতজ্ঞতার সঞ্চার হয় না। তুমি যদি হপ্তায় নিয়মিত 2খানা করে চিঠিও লিখতে, তাহলেও আমি যথেষ্ট পুরস্কার জ্ঞান করতুম। কিন্তু এখন আমার ক্রমশ বিশ্বাস হয়ে আসছে তোমার কাছে আমার চিঠির কোনো মূল্য নেই, এবং তুমি আমাকে 2 ছত্র চিঠি লিখতে কিছুমাত্র কেয়ার করো না। আমি মূর্খ, কেন যে মনে করি তোমাকে রোজ চিঠি লিখলে তুমি হয়তো একটুখানি খুশি হবে, আর না লিখলে হয়তো চিন্তিত হয়ে পড়তে পারো। তা ঈশ্বরই জানে, বোধহয় ওটা একটা অহংকার। কিন্তু এই গর্বটুকুও তো আর রাখতে পারলুম না। এখন থেকে বিসর্জন দেওয়া যাক। আজ সন্ধে বেলায় শ্রান্ত শরীরে বসে বসে এইরকম লিখল। আবার কাল হয়তো দিনের বেলায় অনুতাপ হবে, মনে হবে পৃথিবীতে পরের কাজ নিয়ে পরকে ভৎসনা করার চেয়ে নিজের কাজ নিজে করে যাওয়াই ভালো। কিন্তু একটু সুযোগ পেলেই পরের ত্রুটি নিয়ে খিটিমিটি করা আমার স্বভাব, এবং অদৃষ্টক্রমে তোমাকে চিরজীবন এটা সহ্য করতে হবে। ভৎসনাটা প্রায় চেঁচিয়ে করি, আর অনুতাপটা মনে মনে, কেউ শুনতে পায় না। রবি। সে কথা শুনিবে না কেহ, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। ভাই ছুটি, এখানে কাল থেকে কেমন একটু ঝোড়ো রকমের হয়ে আসছে। এলোমেলো বাতাস বচ্ছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে, খুব মেঘ করে রয়েছে। গণৎকার যে বলেছে 27 জুন অর্থাৎ কাল একটা প্রলয় ঝড় হবার কথা, সেটা মনে একটু একটু বিশ্বাস হচ্ছে। আমার ইচ্ছে করছে কালকের দিনটা তোমরা তেতলা থেকে নেমে এসে দোতলায় হলের ঘরে যাপন করো। কিন্তু আমার এই চিঠিটা তোমরা পরশু পাবে। যদি সত্যিই কাল ঝড় হয়, আমার এই পরামর্শ কোনো কাজে লাগবে না। তেমন ঝড়ের উপক্রম দেখলে তোমরা কি আপনিই বুদ্ধি করে নিচে আসবে না? যা হোক, দৈবের ওপর নির্ভর করে থাকা যাক। তোমার কালকের একটা চিঠি পেয়ে আমার মন একটু খারাপ হয়ে গিয়েছিল। আমরা যদি সত্যি সকল অবস্থাতে দৃঢ় বলের সঙ্গে সরল পথে, সত্য পথে চলি, তাহলে অন্যের অসাধু ব্যবহারে মনের অশান্তি হবার কোনো দরকার নেই। বোধ হয় একটু চেষ্টা করলেই মনটাকে তেমন করে তৈরি করে নেওয়া যেতে পারে। একলা বসে বসে সংকল্প করেছি আমি সেই রকম চেষ্টা করব, অবিচলিতভাবে আপনার কর্তব্য করে যাব। তারপরে যে যা বলে, যে যা করে, কিছুতেই তিলমাত্র ক্ষুণ্ণ হব না। কতদূর কৃতকার্য হতে পারবো জানি না। প্রতিদিন নিরলস হয়ে নিজের সমস্ত কাজগুলি নিজের হাতে সম্পূর্ণরূপে সমাধা করলে এরকম নিজের প্রতি এবং চারদিকের প্রতি অসন্তোষ জন্মাতে পায় না। যেখানেই পড়া যায় সেখানেই বেশ প্রফুল্ল সন্তুষ্টভাবে আপনার নিত্য কাজ করে কাটানো যেতে পারে। মনে যদি কোনো কারণে একটা অসন্তোষ এসে পড়ে, সেটাকে যতই পোষণ করবে ততই সে অন্যায় রূপে বেড়ে উঠতে থাকে। সেটা যে কিছুই নয় এরকম ভাবতে চেষ্টা করা উচিত। তার যতটুকু প্রতিকার করা আমার সাধ্য তা অবশ্য করব, যতটুকু অসাধ্য তা ঈশ্বরের মঙ্গল ইচ্ছা স্মরণ করে অপরাজিত চিত্তে বহন করবার চেষ্টা করব। পৃথিবীতে এছাড়া যথার্থ সুখী হবার আর কোনো উপায় নেই। আমিও মনে করেছিলাম শিলাইদহের বাড়ি করবার ভার নিতুর ওপর দেব। এবারে ফিরে গিয়ে তার একটা স্থির করা যাবে। তোমার বইয়ের লিস্টের মধ্যে
যতদূর মনে পড়ছে দুখানা বই কম দেখছি, রামমোহন রায় এবং মন্ত্রী অভিষেক। প্রথমটা সমাজে পাওয়া যায়, দ্বিতীয়টা তেতলাতেই পাবে। পদরত্নাবলীও দিতে পারো। ইতি রবি। আমি আপনার মাঝে আপনি